সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণী থেকে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি আমি। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে চতুর্থ অধ্যায় গৃহ সম্পদের ব্যবস্থাপনা, পাঠ 3, 4 এবং 5-এর উপর ক্লাসটা অনুষ্ঠিত হবে। আমি উপস্থাপনায় আছি আফরোজা বেগম রায়না। প্রথমে আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে খেয়াল করো যে শিক্ষণ ফল দিয়েছি আমি। শিক্ষণ ফলে আছে সময় ও শক্তি ব্যবস্থাপনা, সময় তালিকার প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয়গুলো আমরা জানতে পারবো। দৈনিক সময় তালিকা প্রস্তুত করার পদ্ধতি কি সেটা সম্বন্ধে জানতে পারবো। শক্তি ব্যবস্থাপনা সম্বন্ধে আমরা জানতে পারবো। আলোচ্য বিষয়টা আমরা প্রত্যেকে পড়ে নিই এবং খাতায় তুলে নিই। আলোচ্য বিষয় আছে, দেখো খেয়াল করো, সময় ও শক্তির ব্যবস্থাপনা, সময় তালিকার প্রয়োজনীয়তা, সময় তালিকার বিবেচ্য বিষয়, দৈনিক সময় তালিকা প্রস্তুত, শক্তি ব্যবস্থাপনা, শক্তি সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় কৌশল। তাহলে এই বিষয়গুলো আমরা প্রত্যেকে খাতায় তুলে নিই। দেখো, প্রথমেই সময় তালিকা বলতে আমরা কি বুঝছি সেটা আগে জেনে নিই। যে সময়কে যথাযথ ব্যয় করার জন্য প্রতিটি ব্যক্তি দৈনিক 24 ঘন্টা সময়ের একটি পরিকল্পনা করা প্রয়োজন। তাহলে সময় তালিকা বলতে কি বোঝাচ্ছে, যে সময়কে যে আমরা যথাযথভাবে ব্যবহার করব সেই জন্য 24 ঘন্টা সময়ের মধ্যেই আমাদেরকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। এবার দেখো যে সময় তালিকার প্রয়োজনীয়তা, এখানে আমি পয়েন্ট আকারে তোমাদেরকে তুলে ধরেছি। যে প্রথমে 1 নম্বরে আছে যে করণীয় কাজ সম্বন্ধে ধারণা জন্ম। তাহলে এই করণীয় কাজগুলোকে আমরা দেখি। সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা হয়। কারণ কোন কাজ একান্ত প্রয়োজন, কোন কাজ করলে ভালো হয় ও কোন কাজ প্রয়োজনে বাদ দেওয়া যায়, এইসব কিছু বিবেচনা করে সময় তালিকা করা হয়। 2 নম্বরে দেখো যে সময় মতো কাজ করার অভ্যাস হয়। সময় তালিকার আরেকটি পয়েন্ট হচ্ছে সময় মতো কাজ করার অভ্যাস হয়। কাজের সময় নির্ধারণ থাকে বলে নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করার প্রবণতা থাকে, যা ভবিষ্যতে আমাদেরকে কি অভ্যাসে পরিণত করতে সাহায্য করে। এবার দেখো 3 নম্বর পয়েন্টে আছে যে সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। তাহলে আমরা জানি যে সময় তালিকা করলে কোন কাজগুলোর জন্য সময় অপরিবর্তনীয় এবং কোন কাজগুলো প্রয়োজনে রদবদল করা যায় সে বিষয়ে আমাদের ধারণাটা জন্মাবে। দেখো, যেমন ডাক্তারের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, এই সময়গুলো ইচ্ছে করলে বদলানো যায় না। এটার একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়ের মধ্যে আমাদেরকে কাজগুলো সম্পন্ন করতে হয়। তবে ঘুমের সময়, গল্প করার সময় প্রয়োজনে আমরা এটা বদলাতে পারি। আমরা বাসায় যেহেতু থাকি, এটা আমাদের প্রয়োজন মতো আমরা ঘুমের সময়টা এবং গল্প করার সময়, পড়ার সময় আমরা প্রয়োজনে বদলাতে পারি। 4 নম্বরে দেখো কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। তাহলে এই বিষয়টা আমরা জানি যে দেখো সময় তালিকায় কোন কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে তা নির্দিষ্ট করতে হবে। সুতরাং সে অনুযায়ী কাজ করতে গিয়ে প্রতিটি কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে ধারণা সৃষ্টি করতে হবে। এবার দেখো 5 নম্বর পয়েন্টে আছে যে অবসর বিনোদন সম্ভব হয়। সময় তালিকার মাধ্যমে আমরা অবসরের যে বিষয়টা থাকে সেটাও আমরা বের করতে পারি। দেখো সময় তালিকায় কাজের সাথে সাথে বিশ্রাম এবং অবসর বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। ফলে অবসর বিনোদন ভোগ করার সুযোগ থাকে, যা আমাদের কি করে, শরীরের ক্লান্তি দূর করে, নতুন উদ্দীপনায় কাজ করার প্রেরণা যোগায়।
6 নম্বরে দেখো কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। সময় তালিকার মাধ্যমে আরেকটি যেটা হচ্ছে যে আমাদের কাজের প্রতি দক্ষতা ও গতিশীলতাটা বেড়ে যায়। সময় তালিকা করলে সময় মতো রুটিন মাফিক কাজগুলো সম্পূর্ণ করতে কি হয়, আমাদের সুবিধা হয়। ফলে অভ্যাসের কারণে কাজের দক্ষতা ও গতিশীলতাও আমাদের বেড়ে যায়। সৃজনশীল কাজ করার সময় ও সুযোগ পেয়ে বিভিন্ন কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এবার দেখো যে সময় তালিকা তৈরি করার সময় যে বিবেচ্য বিষয়গুলো থাকে, এই বিবেচ্য বিষয়গুলো আমরা জেনে নিই। প্রথমে দেখো দিয়েছি আমি যে দৈনিক করণীয় কাজগুলো ঠিক করতে হবে। আমি কোন কোন কাজ করব সেটা আগে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। গুরুত্ব অনুসারে কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজাতে হবে। কোন কাজটি আগে প্রয়োজন, কোন কাজটি পরে করলেও হবে, সেই বিষয়টা আমরা আগে গুরুত্ব অনুসারে আমরা কাজগুলোকে সাজায় নিতে হবে। পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা প্রয়োগ করা অবশ্যই প্রয়োজন। কোন কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যতটুকু সময় প্রয়োজন সেভাবে সময় তালিকা প্রণয়ন করতে হবে। কোনো কাজ যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হয় তাহলে সময় তালিকা দিয়ে আমাদের সফলতা আসবে না। সেজন্য আমাদেরকে প্রথমে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সময় তালিকা প্রণয়ন করতে হবে। যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেভাবে কাজের সমন্বয় করতে হবে। কোন কাজগুলো আমরা একসাথে করতে পারি আর কোনগুলো আলাদা করতে পারি সেই কাজগুলো আমরা প্রথমে ভাগ করে নিয়ে কাজের সমন্বয় সাধন করব। সময় তালিকা কাজের সময়, বিশ্রাম, ঘুম ও অবসরের সময়ে ব্যবস্থা থাকতে হবে। সময় তালিকার মধ্যে অবশ্যই কাজের সময় থাকতে হবে, বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে এবং ঘুম এবং অবসর সময়েও ব্যবস্থা থাকতে হবে। সময় তালিকা নমনীয় হতে হবে যাতে প্রয়োজনে কিছুটা রদ বদল করে আমরা সেটা ঠিক করতে পারি। এবার দেখো যে দৈনিক তালিকা প্রস্তুত। দৈনিক তালিকা প্রস্তুত বলতে কি কি বিষয় আছে আমরা পড়ার মাধ্যমে জানতে পারবো। দেখো দৈনিক সময় তালিকা অনুসরণ করে কাজ করলে সব কাজ সঠিক সময়ে সম্পন্ন করা যায়। এটা হচ্ছে আমাদের মূল বিষয় যে তালিকা তৈরি করলে কাজের ধারাবাহিকতা ঠিক থাকে। ফলে কাজে সফলতার আনন্দে নতুন উদ্যমে আরো কাজ করার ইচ্ছা বেড়ে যায়। ছাত্র জীবনে সময় তালিকা অনুসরণ করলে সফলতা লাভ করা যায়। আমরা প্রত্যেকেই যেহেতু শিক্ষার্থী, সুতরাং আমাদের প্রত্যেককে উচিত যে একটা সময় তালিকা নির্ধারণ করা। তাই প্রত্যেকেরই উচিত মূল্যবান সময় অপচয় না করে সময়ের কাজ সময় সম্পন্ন করা এবং সময়কে যথাযথভাবে কাজে লাগানো। এবার খেয়াল করো যে শক্তি ব্যবস্থাপনা। এই শক্তি ব্যবস্থাপনাটা কি আমরা পড়ার মাধ্যমে জানতে পারবো। দেখো অর্থ ও সময়ের মধ্যে শক্তি পরিবারের একটি অন্যতম মৌলিক সম্পদ। অর্থ যেমন প্রয়োজন, সময় যেমন প্রয়োজন, তেমনি আমাদের সম্পদ এবং শক্তিরও প্রয়োজন। অন্যান্য সম্পদের মধ্যে শক্তির সদ্ব্যবহারের প্রতি সকলের যত্নবান হওয়া উচিত। চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। কোন চাহিদা আগে পূরণ করতে হবে সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যয় হয়। সেজন্য আমাদেরকে আগে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমরা কোন সময়টা কোন কাজে ব্যবহার করব এবং সঠিকভাবে করব। অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ করা যায় সেটাও আমরা করতে পারি। তাহলে আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা অনেক কাজ করতে পারব। এবার দেখো খেয়াল করো যে শক্তি ব্যবস্থাপনার যথাযথ ব্যবহারে বিবেচ্য কিছু বিষয় রয়েছে যেটা আমি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করব। একটি কর্মতালিকা
অনুসরণ করে কাজ করতে হবে। প্রত্যেকে আমরা প্রথমেই দেখেছি যে কর্মতালিকা না থাকলে কাজের গতিশীলতা বৃদ্ধি হয় না, ধারাবাহিকতা ঠিক থাকে না। কোনো কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে সহজে কাজটা করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেককে আমাদেরকে খেয়াল করতে হবে যে কাজটা যেন সহজভাবে করা যায়। ভারী কাজের পর বিশ্রাম গ্রহণ বা হালকা কাজ করতে হয়। সবসময় আমরা খেয়াল করবো যে ভারী কাজ করার পর কিছুটা আমরা বিশ্রাম নিব, তারপরে হালকা কাজের ব্যবস্থা রাখবো। বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো বন্টন করে দিতে হবে। বয়স বলতে আমাদের পরিবারে বিভিন্ন বয়সের সদস্য থাকে, ছোট, বড়, বৃদ্ধ, মাঝারি। তো আমরা প্রথমে আমাদের বয়সগুলো নির্ধারণ করে নিয়ে ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়ে আমরা পরিবারের এই কাজগুলো বন্টন করে দিব। বিভিন্ন রকম শ্রম লাঘব যন্ত্রপাতি ব্যবহার করেও শক্তির খরচ কমানো যায়। বিভিন্ন বাজারে এখন দেখা যায় যে বিভিন্ন শ্রম লাঘব অনেক ধরনের যন্ত্রপাতি কিনতে পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। এখানে দেখো, যেমন দেখিয়েছি আমি যে প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমরা এর যথাযথ ব্যবহার করতে পারি। এবার খেয়াল করো যে শক্তি সুষ্ঠু ব্যবহারে প্রয়োজনীয় কৌশল। এখন কৌশলগুলো কি কি আমরা করি? দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। প্রথম পয়েন্টটা আমি পড়েছি, তোমরা খেয়াল করো। শক্তি সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকেন্দ্রের পরিসর এমন হওয়া উচিত যাতে দেহের অবস্থান এবং দেহভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। তাহলে কাজের সময় নির্ধারিত স্থানে কাজ করলে শক্তি খরচ কম করে সময়কে কাজে লাগানো যায়। যেমন খাবার ঘরে খাওয়ার কাজ যদি আমরা সম্পূর্ণ করি এবং ধোয়ার স্থানে ধোয়া কাজগুলো সম্পূর্ণ করি, তাহলে আমরা প্রয়োজনীয় কাজগুলো যথা জায়গায় করে আমরা সেই জিনিসটি সময় তালিকার মাধ্যমে সঠিকভাবে সম্পন্ন করতে পারব। এবার দেখো পরের পয়েন্টে কি আছে, যে সঠিক পদ্ধতিতে কাজ করা। সব কাজে সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, তা অনুসরণ করলে শক্তি অবশ্যই সাশ্রয় হবে। যেমন অনেক কাপড় আলাদা আলাদা ভাবে না ধুয়ে সবগুলো একসাথে সাবান পানিতে ভিজিয়ে একত্রে ধুয়ে রোদে শুকাতে দিলে কাজটা সহজ হয় এবং শক্তিরও কি অপচয় কম হয়, শক্তি বাঁচে। তারপরের পয়েন্টে দেখো, ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করেও শক্তি সাশ্রয় করা যায়। যেমন খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথ ব্যবহার করলে শক্তির অপচয় কি হবে, কমে যাবে। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করেও শক্তি বাঁচানো যায়। যেমন সালাদ বানাতে শসা, টমেটো কুচি করে না কেটে স্লাইস করে কাটা যায়। এই বিষয়গুলো আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করেও করতে পারি, এতে সময় ও শক্তি সাশ্রয়। এবার খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমরা ক্লাসের মাধ্যমে অনেক কিছু জেনেছি, তাই সেটার পরিপ্রেক্ষিতে আমি মূল্যায়নে তোমাদেরকে কোশ্চেন আকারে কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো আমরা করে নিব এবং খাতায় তুলে নিব। দেখো, সম্পদের ব্যবস্থাপনা কি, এই বিষয়টা আমরা জেনেছি। সময় গুরুত্বপূর্ণ কেন, কেন সময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা আমরা জেনেছি। সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কঠিন কাজের পর হালকা কাজের প্রয়োজন কেন, এই প্রশ্নগুলো আমরা বাসায় বেশি বেশি করে চর্চা করব এবং পড়াশোনা বেশি বেশি করে করব এবং টপ প্লেসের জন্য
বেশি বেশি করে চর্চা করতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। এবার দেখো যে নেক্সট ডে আমি টপলেস দিয়েছি উক্ত অধ্যায়ের উপরে। এই টপলেসটা আমরা যে অধ্যায়টার উপরে ক্লাস নিয়েছি পুরো অধ্যায়ের উপরে আমরা টপলেসটা দিব। এবং সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।